আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে অবস্থান করছো অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে অনেকদিন পর তোমাদের সামনে হাজির হয়েছি, তাই বেশ ভালো লাগছে। হয়তো তোমাদেরকে যদি সামনে পেতাম আরও অনেক অনেক ভালো লাগতো, কিন্তু অনেকদিন ধরেই সেটা সম্ভব হচ্ছে না। তো মাই ডিসিশন আমাদেরকে আরও হয়তো অনেকদিন আরও ধৈর্য ধারণ করতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তোমাদের যে কাঙ্ক্ষিত চ্যাপ্টার ছিল অন্তরীকরণ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা উচ্চ মাধ্যমিক গণিত প্রথম পত্রের চ্যাপ্টার 9 এর কথা বলছি। ইতিমধ্যে এটা তোমাদের শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের অলরেডি বেশ কিছু ক্লাসও হয়ে গিয়েছে মাই স্টুডেন্ট। তো আজকে এবং তোমরা হয়তো ইতিমধ্যে জেনেও গিয়েছো যে মাই স্টুডেন্ট যে ক্যালকুলাসের আসলে দুইটি পার্ট, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস চ্যাপ্টার 9 এ আলোচনা করা হয়, এবং আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস যেটা আমরা চ্যাপ্টার 10 আলোচনা করব, এটা পরে। তো মাই স্টুডেন্ট, তো চলো আমরা একটু ঝটপট দেখে নেই যে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে অর্থাৎ চ্যাপ্টার 9 এ আমাদের কি কি চ্যাপ্টার পড়তে হবে। 9.1 সীমা, অবিচ্ছিন্নতা, স্যান্ডউইচ উপপাদ্য আছে, এটা আমরা অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। 9.2 লিমিট হিসাবে অন্তরজ অথবা মূল নিয়মে অন্তরজ। 9.3 থেকে 9.5 পর্যন্ত এক্স এর সাপেক্ষে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। এক্স এর সাপেক্ষে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এটাকে আমরা বলবো ব্যক্ত ফাংশন, আর এটাকে আমরা বলবো অব্যক্ত। যেহেতু আমি এটা সমীকরণ ফর্মে লিখেছি, এটা হচ্ছে অব্যক্ত সমীকরণ হবে। আমরা এগুলো আলোচনা করব। 9.6 পর্যায়ক্রমিক অন্তরজ। 9.7 স্পর্শকের ঢাল, বেগ ও ত্বরণ, এগুলো সম্বন্ধে আলোচনা করা হবে। 9.8 স্পর্শক ও অবিলম্বের সমীকরণ, এবং 9.9 ফাংশনের গুরুমান এবং লঘুমান। মাই স্টুডেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসতে পারে, তাই আমাদের সবগুলো চ্যাপ্টারই ভালো মতো শিখতে হবে। তো চলো আমরা 9.1 দিয়ে শুরু করি। এটা অবশ্য আগে শুরু হওয়া উচিত ছিল, কিন্তু সেটা কোনো কারণে সম্ভব হয়নি মাই স্টুডেন্ট। তো সেটা আমরা আজকে শুরু করবো ইনশাল্লাহ। চলো আমরা চ্যাপ্টারের নাম লিখি 9.1 সীমা। চ্যাপ্টার 9.1 লিমিট বা সীমা। মাই স্টুডেন্ট, সীমা কি, এটার জন্য আমাদের দুইটা জিনিস প্রথমে জানতে হবে, বা এই চ্যাপ্টারের শুরুতেই আমরা দুইটা জিনিস সম্বন্ধে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে সীমা জানার জন্য আমাদের কি কি লাগবে। দুইটা জিনিস, একটা হচ্ছে কোন বিন্দুতে সীমা, আরেকটা হচ্ছে কার সীমা মান। কোন বিন্দুতে সীমা? x ইজ ইকুয়াল টু a হতে পারে, x ইজ ইকুয়াল টু 2 হতে পারে, x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে সীমা মান হতে পারে। কার সীমা মান? fx এর। তো নাম শুনে বুঝতে পারছো যে কোন বিন্দুতে সীমা। এই আমরা যে বলছি যে x ইকুয়াল টু a বিন্দুতে, x ইকুয়াল টু 2 বিন্দুতে, x ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে কি আমি ফাংশনের মধ্যে আমি x ইকুয়াল টু 0 বসাচ্ছি? আমি কি x ইকুয়াল টু 1 বসাচ্ছি? না মাই স্টুডেন্ট, আমরা কি বসাচ্ছি? আমরা এই যেহেতু সীমা বলছি আমরা, তাহলে অবশ্যই ওই বিন্দুটা না, ওই বিন্দুর কাছাকাছি বিন্দু। তোমরা যদি বইতে কোনো অঙ্ক দেখো, হয়তো তোমরা এভাবে দেখবে যে সব অঙ্কই মোটামুটি এভাবে দেওয়া আছে যে দেখাও যে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 7x divided by 3x square is equal to 49 divided by 6, অথবা দেখাও যে লিমিট x টেন্স টু a x to the power n a to the power n divided by x minus a is equal to n a, অথবা আমি যদি এখানে পার্টিকুলার মান লিখি, এখানে যদি আমি 6 লিখি, তাহলে এখানে হবে 6 a to the power 5। যদি আমি আরো সহজ করে বলি মাই স্টুডেন্ট, তাহলে এরকম থাকে, দেখাও যে লিমিট x টেন্স টু 3 x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 6। এগুলো কি? এখানে আমরা কি লিখছি মাই স্টুডেন্ট? fx এর সীমা মান। অবশ্যই
ওই যে বললাম দুইটা জিনিস, কোন বিন্দুতে এবং কার। কোন বিন্দুতে মাই স্টুডেন্ট? fx এর সীমা মান, আর এখানে আমরা যদি লিখি যে শুধু fx এর মান। দুইটা জিনিসের মধ্যে তোমাকে একটু পার্থক্য আগে বুঝতে হবে যে fx এর সীমা মান বলতে আসলে কি বোঝায়। এই যে আমি লিখলাম, বইতে এরকম থাকে মাই স্টুডেন্ট, যে দেখাও যে লিমিট x টেন্ডস টু 0 1 - cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার ইজ ইকুয়াল টু 49 ডিভাইডেড বাই 6। এটা দ্বারা আসলে আমরা কি বুঝি? এটা দ্বারা আমরা বুঝি যে যখন x এর মান 0 এর কাছাকাছি যায়, এখানে খেয়াল করো আমরা কিন্তু x টেন্ডস টু 0 লিখেছি। এখানে আমরা কি লিখেছি? x টেন্ডস টু 0। আমরা লিখিনি x ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে হচ্ছে সীমা মান। সীমা মান বলেই এখানে লিমিট কথাটা থাকবে, এখানে লিমিট কথাটা থাকবে, এখানে লিমিট কথাটা থাকবে। এই fx এর মান যদি আমি বলি, এখানে কিন্তু সীমা কথাটা নাই মাই স্টুডেন্ট, কাজে এখানে লিমিটের বিষয় থাকবে না। এটার বিষয়টা হচ্ছে এক্সাক্ট ভ্যালু। এটার বিষয়টা কি হবে? ফাংশনের এক্সাক্ট ভ্যালু বা ফাংশনাল ভ্যালু। তো এখানে দেখো x টেন্ডস টু 0 হলে এই fx এর মানটা কোন দিকে যায়? fx এর মানটা কোন দিকে যায়? 49 ডিভাইডেড বাই 6 এর দিকে যায়। বিষয়টা কিন্তু এরকম না যে x ইকুয়াল টু 0 হলে fx ইজ ইকুয়াল টু 49 ডিভাইডেড বাই 6, বিষয়টা এরকম নয়। এবং এখানে দেখো লিমিট x টেন্ডস টু a, যদি x এর দিকে যায়, এই fx টা কোন দিকে যায় বা fx এর মানটা কোন দিকে যায়? 6a5। অথবা আমরা যদি বলি যদি x এর মান 3 এর দিকে যায়, এই ফাংশনটা মান কোন দিকে যায়? এটা যদি fx হয়, লিমিটের পরে যা থাকবে এটা অবশ্যই fx হবে মাই স্টুডেন্ট। x যদি 3 এর দিকে যায়, fx কোন দিকে যায়? 6 এর দিকে যায়। বাট not x is equal to 3 and not fx is equal to 6. x is equal to 3 এখানে আমরা আসলে বসাচ্ছি না, এবং fx এর মানও আমরা আসলে 6 পাচ্ছি না। কেন? সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে আমরা এই এক্সাক্ট মানটা মানে x ইকুয়াল টু 3 এবং fx ইজ ইকুয়াল টু 6 যে আমরা পাবো, এটা কখন পাবো সেটাকে একটু বুঝিয়ে নেই মাই স্টুডেন্ট। আমরা ধরে নেই যে fx এর মানের ক্ষেত্রে এখানে কিন্তু আমি সীমা মানের কথা উল্লেখ করিনি মাই স্টুডেন্ট। এটা আমি আবারও বলছি যে এখানে হচ্ছে fx এর সীমা মান, কাজে লিমিট কিন্তু অবশ্যই থাকবে। এবং এখানে হচ্ছে fx এর মান, শুধুই মান, এক্সাক্ট ভ্যালু বা ফাংশনাল ভ্যালু। তাহলে এখানে যদি আমরা ফাংশনটাকে ধরে নেই fx is equal to x plus 3, তাহলে x is equal to 3 বিন্দুতে fx is equal to 6। ইকুয়াল টুর বিষয়টা ফাংশনাল ভ্যালুর ক্ষেত্রে থাকবে, এর সীমা মানের ক্ষেত্রে থাকবে না। তাহলে আসলে আমরা যা দেখি যে আমরা হয়তো অনেকে মনে মনে ভাবতে পারি যে fx is equal to 6, বিষয়টা আসলে তাই নয়। x এর মান 3 এর কাছাকাছি বা নিকটবর্তী হলে fx এর মান 6 এর নিকটবর্তী বা কাছাকাছি হয়। তাহলে লিমিট থাকলো, এবং আমরা যদি এই ফাংশনের ক্ষেত্রে যদি আমরা বলি যে আমরা যদি x ইকুয়াল টু 3 বসাই, তাহলে কি ঘটে মাই স্টুডেন্ট? চলো আমরা একটু দেখি। তাহলে আমরা আপাতত কি বুঝলাম? সীমা মান, fx এর সীমা মান বিন্দুতে অবশ্যই লাগবে, কারণ ফাংশনের মান যখন আমরা বের করব, x এর মান ছাড়া তো তুমি ফাংশনের মান বের করতে পারবে না, তাই না? তাহলে সীমা মান, লিমিট থাকবে, fx এর মান, এখানে কোনো লিমিটের বিষয় নাই। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে এখানে আমরা x ইকুয়াল টু 3 কেন বসাতে পারছি না, সেটা আমরা একটু দেখি বসালে কি হয়। আমরা এটা নিয়ে আলোচনা শুরু করব, এটা নিয়ে আমরা অগ্রসর হতে চাই যে আমরা কি ধরেছি মাই স্টুডেন্ট? লিমিট আমরা ধরি fx টা কত? fx ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই x মাইনাস 3। যখন x ইজ ইকুয়াল টু 3 হয়, তখন fx কি ঘটে মাই স্টুডেন্ট? বসাও। fx হয় 0 ডিভাইডেড বাই 0, যা অনির্ণেয়। এখন কথা হচ্ছে যে অনির্ণেয় বলতে কি বোঝায় মাই স্টুডেন্ট? আমরা যদি 28 ডিভাইডেড বাই 7 করি, তাহলে আমরা কি পাই? 4। 7 ইন্টু 4 ইজ ইকুয়াল টু কত হয় মাই স্টুডেন্ট? 28। এক্সাক্ট ভ্যালু, একটা মান। কয়টা মান? একটা মান। আবার 20 ডিভাইডেড বাই 5 বা 20 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 5, কয়টা মান বলো? একটা মান।
একটা নির্দিষ্ট মান পাচ্ছি, অনির্ণয় বা অনির্দিষ্ট মান, অনির্ণয় বা অনির্দিষ্ট মান। 4 into 5 is equal to 20, 7 into 4 is equal to 28, but 0 by 0 is equal to what? তোমরা যদি চিন্তা করো মাই স্টুডেন্ট, 5 divided by 5 is equal to কাটাকাটি করলে 1 হয়। 5 একটা সংখ্যা, 5 অপর আরেকটা সংখ্যা, বাস্তব সংখ্যা, কাটাকাটি করলে কি হচ্ছে? 1 হচ্ছে। তো সেই হিসাবে আমরা যদি 0 সাথে 0 কাটাকাটি করতাম সেটা তো 1ও হতে পারতো। হ্যাঁ পারতো মাই স্টুডেন্ট, কোনো সমস্যা নেই। আমি যদি বলি 0 হতে পারতো, 2ও হতে পারতো, হাফও হতে পারতো, -5/6 হতে পারতো, 7 হতে পারতো, অসংখ্য মান হতে পারতো। কয়টা মান মাই স্টুডেন্ট? এখানে আমরা কয়টা মান পেয়েছি? 28 divided by 7 একটা, 20 divided by 4 একটা মান পেয়েছি, 5 divided 5 একটা মান পেয়েছি, 0 by 0 আমরা 0 পেতে পারি, 1 divided 1 পেতে পারি, 2 পেতে পারি, হাফ পেতে পারি। কিভাবে? খেয়াল করো, 0 by 0 is equal to 1, এটার সাথে এটা গুণ করো, 0 হচ্ছে। 0 by 0 is equal to 5, এটার সাথে এটা গুণ করো, কত হচ্ছে? 0 হচ্ছে। 0 এর সাথে 2 গুণ করো, কত হচ্ছে? এখানে যেমন 4 into 5 is equal to 20, 7 into 4 is equal to 28, কাজে 0 is equal to 0 হতে পারে, 0 into হাফ সেটাও 0 হতে পারে, 0 into 7 সেটাও 0 হতে পারে। কতগুলো মান? অসংখ্য মান। কতগুলো মান মাই স্টুডেন্ট? এখানে অসংখ্য মান, অনির্দিষ্ট মান, পার্টিকুলার কোনো মান নয়। তো যেটা কোনো পার্টিকুলার মান নয়, আমি কোনটা নিব সেটা তো আমরা বুঝতে পারছি না, সেজন্য আমরা এটাকে বলি অনির্ণেয়। তাহলে এখানে তো অসংখ্য মান, তা আমরা যদি এটাকে ইনফিনিটি লিখি তাহলে তো কোনো সমস্যা নেই। ইনফিনিটি লেখা মানে কি? অসংখ্য মান, সেজন্য 0 by 0 is equal to মাই স্টুডেন্ট ইনফিনিটিও লেখা হয়। যাক, এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন কথা হচ্ছে, ফাইনাল কথা হচ্ছে যে x equal to 3 হলে fx is equal to 0 by 0 হচ্ছে, আমরা যা নির্ণয় করতে পারছি না। হ্যাঁ পাচ্ছি, অসংখ্য পাচ্ছি, কিন্তু সেখান থেকে তো কোন মানটা আমরা নিব সেটা তো আমরা বুঝতে পারছি না। সেজন্য আমাদেরকে এটা অনির্ণয় হিসেবেই ধরতে হবে, অথবা ইনফিনিটি হিসেবেই আমাদের ধরতে হবে। তো এই বিষয় নিয়ে আমরা পরের সময় পেলে আরো অনেক আলোচনা করব। আপাতত আমরা 3 বসাতে পারছি না। তাহলে কি বসাতে পারছি? আমরা কি বসাতে পারছি সেটা একটু দেখি। আমরা একটা চার্ট করি মাই স্টুডেন্ট। আমরা একটা চার্ট করতে চাই। এখানে ধরো আমরা x এর মান পুট করছি, আর এখানে ধরো আমরা fx এর মান পাচ্ছি। এটা ইনপুট, অবশ্যই এটা দিতে হবে। আর আমরা কি পাচ্ছি? y is equal to fx পাচ্ছি, এটা হচ্ছে আউটপুট। সবসময় যে আমরা আউটপুট পাবো বিষয়টা তাও নয়, আবার আমরা যে সকল ফাংশনের সীমামান বিদ্যমান থাকবে বিষয়টা তাও নয়, সে বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে x equal to আমরা 3 বসাতে পারছি না, আমরা কত বসাতে পারছি? তোমরা ক্যালকুলেটরে দেখবে, যদি আমরা x এর মান 2.9 সরি, আমরা তো 3 বসাতে পারছি না, আমরা কি বলছি যে 3 কাছাকাছি আমরা মান বসাতে পারবো। তো সেটা কত? 2.9 হতে পারে। 2.9 যদি আমরা বসাই, তোমরা ক্যালকুলেটরে দেখবে নিশ্চয়ই যে এই মানটা কত আসবে? 5.9। অথবা আমি যদি 2.99 বসাই, এই fx এর মানটা হবে 5.99। অথবা আমি যদি 2.99 বসাই, 999 আমরা fx এর মানটা পাবো 5.999। অথবা এটা তো আমরা 3 থেকে কম মান নিলাম, তারপর কিন্তু 3 এর কাছাকাছি। অথবা আমরা যদি এরকম নেই 3.01, তাহলে এখানে দেখা যাবে যে আমরা পাচ্ছি 6.01। অথবা আমরা যদি নেই 3.001, fx এর মানটা পাওয়া যাবে 6.001। 3.0000001 আমরা পাবো 6.001। মাই স্টুডেন্ট, যেটা বলতে চাই, ইন এভরি কেস আমরা এই 2.9 এটা কার কাছাকাছি বলো? 3 এর কাছাকাছি। 2.999 কার কাছাকাছি বলো? 3 এর কাছাকাছি। এটাও 3 এর কাছাকাছি, কিন্তু 3 থেকে সামান্য একটু কম। সামান্য একটু কম বলেই এটাকে আমরা বলতে পারি 3 মাইনাস দ্বারা বুঝে 3 থেকে সামান্য একটু কম। এটা আমাদের যখন আমরা অবিচ্ছিন্নতা প্রমাণ করব তখন এই জিনিসটা আমাদের কাজে লাগবে। তো 3 মাইনাস মানে কিন্তু -3 না, 3 মাইনাস মানে 3 খুব কাছাকাছি, একটু কম। আর 3.01 এটা 3 এর কাছাকাছি। 3.001 এটাও 3 এর কাছাকাছি, এটাও কিন্তু 3 এর কাছাকাছি, বা 3 থেকে সামান্য একটু বেশি। ইন এভরি কেস মাই স্টুডেন্ট, আমরা এখানে fx এর মান কি পাচ্ছি? 6
এটাও 6 এর কাছাকাছি, এটাও 6 এর কাছাকাছি, কিন্তু 6 থেকে সামান্য একটু কম। আচ্ছা যাক, এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় x এর মানটা 3 মাইনাস অথবা 3 প্লাস। fx এর মান আমরা যেটা পাবো সেটা তো অবশ্যই এক্সাক্ট মান না, আমি বলেছি তোমাদের 6 এর কাছাকাছি, একটু আগে বলেছি যে এখানে যেমন 3 এর কাছাকাছি পাচ্ছি, যে কোনো মানই বসো না কেন আমরা সবসময় এটা কি পাচ্ছি, 6 এর কাছাকাছি পাচ্ছি। এই সবগুলো মান কিসের কাছাকাছি বলো, 6 এর কাছাকাছি। তাহলে আমরা যদি এখানে x এর মান 3 বসাই, এখানে কি পাচ্ছি 0/0 ফর্ম, যেটা কি বলো অনির্ণেয়, যেটা হচ্ছে অনির্ণেয়। কিন্তু আমরা যদি 3 না বসিয়ে 3 থেকে একটু সামান্য একটু কম বসাই অথবা 3 থেকে সামান্য একটু বেশি বসাই, তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি বলো, 6 এর কাছাকাছি মানগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এটাকেই টেবিল থেকে আমরা কি লিখতে পারি মাই স্টুডেন্ট, যখন x এর মান 3 এর কাছাকাছি বা নিকটবর্তী হয়, তখন fx এর মান 6 এর কাছাকাছি বা 6 এর নিকটবর্তী হয়। যখন x এর মান 3 এর কাছাকাছি যাচ্ছে, 3 থেকে একটু কম নিলেও সমস্যা নেই, 3 থেকে একটু বেশি নিলেও সমস্যা নেই, fx এর মানটা কোথায় যাচ্ছে, 6 এর দিকে যাচ্ছে। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, অতএব আমরা অর্থাৎ দিয়ে লিখি, অর্থাৎ যখন কাছাকাছি এই তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, কাছাকাছি এই তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অ্যাপ্রোচেস টু x যখন 3 এর কাছাকাছি হয়, অর্থাৎ x টেন্ডস টু 3, x যখন 3 এর দিকে যায়, তখন fx কোন দিকে যায় মাই ডিয়ার স্টুডেন্ট, 6 এর দিকে যায়। এই জিনিসটা আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এখানে লিমিটের কনসেপ্ট, এই যে লিমিট দেখো, লিমিট x টেন্ডস টু 3, যখন x এর মান, এইটা দ্বারা কি বোঝাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা দ্বারা বোঝাচ্ছে যে যখন x এর মান 3 এর দিকে যায়, fx এর মান নট 6, fx এর মান 6 এর দিকে যায়। এই জিনিসটা বুঝুন আমার টার্গেট ছিল যে আসলে fx ইজ ইকুয়াল টু 6 না, এখানে যদিও আমরা ইকুয়াল টু লিখছি তো কিন্তু পাশের আবার দেখো লিমিট আছে। আর ওই যে তখন ওখানে লিখেছিলাম fx ইজ ইকুয়াল টু x প্লাস 3, x ইকুয়াল টু 3 বসালে আমরা fx ইজ ইকুয়াল টু 6 পাচ্ছি, তখন কিন্তু লিমিটের বিষয়টা ছিল না। কাজেই লিমিট যেহেতু আছে, তখন তোমাকে বুঝতে হবে যে fx এর মানটা এক্সাক্ট 6 নয়, 6 এর কাছাকাছি মাই ডিয়ার স্টুডেন্ট। এখন এই জিনিসটাকে এভাবে লেখা যায়, আমরা 3টা ফর্ম মনে রাখবো, 3টা ফর্ম মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিটের 3টা ফর্ম আমরা মনে রাখবো। এই একটা ফর্ম, এইটা এবং এটা একই জিনিস, এবং আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যখন x - 3 লেস দেন ডেল্টা, তখন fx - 6 মডুলাস দাও লেস দেন ইপসিলন, লেস দেন ইপসিলন মাই ডিয়ার স্টুডেন্ট। এটা দ্বারা আমরা কি বুঝি, এখানে খেয়াল করো 2.9 এর সাথে 3 ডিফারেন্সটা কত, খুবই ক্ষুদ্র, এমন ক্ষুদ্র ডেল্টা নিজে একটা ক্ষুদ্র সংখ্যা, তার চেয়েও ক্ষুদ্র। আবার 2.99 এর সাথে 3 ডিফারেন্স কত, ডেল্টা থেকে ছোট, অথবা 2.999 সাথে 3 এর ডিফারেন্স, ডিফারেন্স মানে কি, ডিফারেন্স মানে কি, ধরো তোমার এবং আমার বয়স আমি মেজার করতে চাচ্ছি, যে আমি বললাম যে তোমার এবং আমার বয়সের ডিফারেন্স, তাহলে এটা দ্বারা কি বোঝাবে যে তোমার বয়স থেকে আমাদের বয়সের বিয়োগ করবো, সেটা মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে, সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। যে তোমার এবং আমার বয়সের ডিফারেন্স 2 হতে পারে, 1 হতে পারে, আমরা কিন্তু -2 -1 বলি না, একজন ছোট বড় তো অবশ্যই হবে, তাই না? সেজন্য ডিফারেন্স অলওয়েজ কি বিয়োগ করে আমরা মডুলাস মানে পজিটিভ মানটা আমরা নিব। তাহলে 2.999 এর সাথে 3 এর ডিফারেন্সটা কি, ডেল্টা থেকে ছোট। এখানেও ঠিক তাই, 3.01 এর সাথে 3 ডিফারেন্সটা কি বলো, ডেল্টা থেকে ছোট। এখানে কিন্তু সবই পজিটিভ মান আমাদের নিতে হবে। এবং সিমিলারলি তুমি খেয়াল করো 5.99 যে মানগুলো আমরা পাচ্ছি, এটার সাথে যে 6 এর ডিফারেন্স, এখানে তো আমরা এই দুইটা ক্ষুদ্র সংখ্যার ডিফারেন্সকে ডেল্টা দ্বারা প্রকাশ করেছি। x এর ক্ষেত্রে আমরা ডেল্টা লিখব, মনে রাখবে ডেল্টাও ক্ষুদ্র সংখ্যা এবং ইপসিলনও কি ক্ষুদ্র সংখ্যা। তাহলে এই দুইটা মানের ফাংশনের দুইটা মানের পার্থক্যকে আমরা যদি ইপসিলন থেকে ছোট বলি, তাহলে এখানে দেখো আবার
5.999 এর সাথে ডিফারেন্স, অর্থাৎ প্রত্যেকটা মানের ডিফারেন্স কি হবে, ইপসিলন থেকে ছোট হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো এক্স এর মান, এক্স তো চলক, এক এক সময় এক এক মান নিবে, সেই এক্স এর এগুলো তো আমরা এক্স দ্বারা প্রকাশ করছি। এক্স এর মান একবার 2.9, একবার 2.99, 2.999 অথবা 3.01, 3.001 ইত্যাদি, সেগুলো হচ্ছে এক্স এর মান। এই এক্স এর মানের সাথে 3 যে ডিফারেন্স, এই দেখো সব ক্ষেত্রে 3 3 3 3 3, এক্স চলক, এক্স ভেরি করে, একের সময় এক একটা হয়, সেজন্য 2.9, 2.999 এগুলোর বদলে 3.01, 3.001 এগুলোর বদলে আমি কি লিখেছি, এক্স লিখেছি। আর এখানে মাইনাস মাইনাস সব জায়গায় আছে মাইনাস, আর এখানে দেখো 3 3 3 3 আমরা 3 লিখেছি। লেস দেন এই যে ডেল্টা, এক্স এর মানের ক্ষেত্রে ডেল্টা মনে রাখবে, আর এফ এক্স এর ক্ষেত্রে ইপসিলন মনে রাখবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এফ এক্স এর মান এক এক সময় কত পাচ্ছি বলো, এই যে 5.9, 5.99, 5.999, 6.01, 6.001, এটা আমরা কি পাচ্ছি, এফ এক্স। আর এইটা কার সাথে আমি কম্পেয়ার করতেছি, 6 6 6, এফ এক্স, এফ এক্স মাইনাস 6, এই দুইটার ডিফারেন্স কি হবে, ইপসিলন থেকে ছোট হবে। সেটাই আমরা লিখেছি, যখন এই জিনিসটা সব একই জিনিস, যখন এক্স মাইনাস 3 লেস দেন ডেল্টা হবে, তখন এফ এক্স মাইনাস 6 লেস দেন কি হবে, ইপসিলন হবে। তোমাদের জন্য বলে রাখি মাই ডিয়ার স্টুডেন্ট, ডেল্টা একটা ক্ষুদ্র সংখ্যা, ডেল্টা ক্ষুদ্র সংখ্যা, এক্স এর জন্য ইউজ হবে, ইপসিলন সেটাও একটা ক্ষুদ্র সংখ্যা, সেটা ইউজ হবে কার জন্য, ওয়াই এর জন্য বা এফ এক্স এর জন্য, এবং দুইটাই পজিটিভ ক্ষুদ্র সংখ্যা, বাট শূন্য থেকে বড়। এখন এটা তো আমরা একটা পার্টিকুলার এক্সাম্পল দিলাম, তাই না? এখন সবসময় তো এই অঙ্ক থাকবে না, আমরা একটু জেনারেল ফর্মে যাই। জেনারেলি বা সাধারণভাবে আমরা কি লিখতে পারি, আমাদের যদি এক্স টেন্স টু, এটার বদলে আমরা এ লিখি, আর এটার বদলে আমরা এল লিখি, এল দ্বারা বোঝায় লিমিটিং ভ্যালু। এখানে এফ এক্স টেন্স টু 6, এল ইজ দ্য লিমিটিং ভ্যালু অফ এফ এক্স হোয়েন এক্স টেন্স টু 3। তাহলে এই আমরা যদি 6 এর বদলে এল লিখি, তাহলে তিনটা ফর্ম আমরা কি কি পাই মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা আমরা একটু লিখে ফেলি। নোট, এটা নোট আকারে লিখি আমরা। 3 এর বদলে আমরা কি লিখব, এ, এবং 6 এর বদলে আমরা কি লিখব, এল। তাহলে আমরা তিনটা ফর্ম কি কি পাই বলো। তাহলে x টেন্স টু a হলে fx টেন্স টু l। অন্য অঙ্কের জন্য l এর মান 6, 25/3 যা ইচ্ছে তাই হতে পারে, x এর মান x টেন্স টু 2 হতে পারে, 3 হতে পারে, 0 হতে পারে অন্য অঙ্কের ক্ষেত্রে। অর্থাৎ তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি, লিমিট x টেন্স টু a fx is equal to l। এটা আবারও বলছি, fx is equal to l নয় মাই ডিয়ার স্টুডেন্ট, fx টেন্স টু l, fx টেন্স টু l লিমিট থাকলে। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যখন, এখানে আমরা লিখি যখন x মাইনাস a লেস দেন ডেল্টা, অথবা যখন কথাটা আমরা পরে লিখি। অতএব আমরা কি পাচ্ছি, আমাদের যেহেতু ফাংশনের মানটা বের করার টার্গেট, fx মাইনাস l লেস দেন ইপসিলন যখন x মাইনাস a লেস দেন ডেল্টা। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে এই জিনিসটা আমি একটু চিত্র সহকারে একটু দেখাই, থ্রির বিষয়টা, যে তাহলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হবে। আমরা কি বলেছি মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স এর মান আমরা কত নিতে পারছি না, এক্স ইকুয়াল টু এটা ধরো 3, এবং 3 বরাবর এটা ধরো y ইজ ইকুয়াল টু fx। এখানে দেখো একটা পয়েন্ট আছে কিন্তু সেটা ভরাট করা নেই, তার মানে এই পয়েন্টটা নেই, ওপেন। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 6, অর্থাৎ x এর মান আমি 3ও পাচ্ছি না, 6ও পাচ্ছি না। ঠিক আছে, কত পাচ্ছি, x এর মান আমি কত নিচ্ছি বলো, x এর মান আমরা 3 থেকে একটু কম নিচ্ছি অথবা 3 থেকে একটু বেশি নিচ্ছি, যাই নেই না কেন আমরা কিন্তু 3 দিকে যাচ্ছি। তো এখানে আমরা কি কি মান নিয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জানো,
এখানে আমরা কি কি মান নিয়েছি 2.2.9 2.99 2.999 এরকম অসংখ্য মান এবং এখানে আমরা কি কি নিয়েছি মাই স্টুডেন্ট 3.01 3. এখানে একটু কম হবে যেহেতু সামনের দিকে যাচ্ছে বাড়বে 3.001 3.001 এবং এটা কি হবে 3.01 কোটি কোটি মান নেওয়া যায় কোনো সমস্যা নেই তা সেক্ষেত্রে আমরা এটা তো fx এর মানটা তো আমরা 6 পাচ্ছি না আমরা কি পাচ্ছি মাই স্টুডেন্ট কিন্তু 6 এর দিকে যাচ্ছে এই মানগুলো আমরা এখানে কি কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি 5.9 অথবা 5.99 অথবা 5.999 এখানে কি পাচ্ছি আমরা এখানে কি পাচ্ছি 6.001 অথবা 6.0101 অথবা 6. তিনটা 0 দুইটা 0 একটা 0 ঠিক আছে অর্থাৎ 6 এর দিকে যাচ্ছে x এর মান 3 থেকে কম থাকুক কিংবা বেশি থাকুক এই fx এর মানটা কোন দিকে যাচ্ছে 6 এর দিকে যাচ্ছে এই হচ্ছে বিষয় তাহলে এটা যদি আমাদের এখন আমরা a লিখি এখানে যদি আমরা l লিখি তাহলে আমরা কি পাই fx - l less than epsilon আমরা পাবো যখন x - a less than delta মাই স্টুডেন্ট এখন কথা হচ্ছে আমরা যদি আর সামান্য কিছু ইনফরমেশন তোমাদেরকে দেই তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমরা শিখে যাও যে আমি কি লিখেছি fx - l less than epsilon যখন x - a less than delta আমি আবারও বলছি এটার মানেটা কি এটার মানে হচ্ছে লিমিট x tends to a fx is equal to l এটা যেই কথা এটা একই কথা তাহলে ডেল্টা এবং ইপসিলন আমি একটু সামান্য একটা লাইন অ্যাড করছি দেখো তো মাই স্টুডেন্ট বুঝো কিনা সকল ইপসিলন ইজ গ্রেটার দেন 0 এর জন্য এমন একটি সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 পাওয়া যায় যেন কি হয় এটা হয় মাই স্টুডেন্ট তোমাদেরকে একটা কথা বলি সহজ হওয়ার আগে সবকিছু কিন্তু কঠিন মনে হয় কঠিন জিনিসটাকে কি করতে হবে চর্চা করতে করতে সেটাকে সহজ বানাতে হবে আমি এখন দেখাচ্ছি তোমাদের কাছে সেটা কঠিন মনে হচ্ছে কিন্তু এটা যখন তুমি বেশি বেশি চর্চা করবে কি হয়ে যাবে সহজ হয়ে যাবে তাই না তো সেই জিনিসটা আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি ইপসিলন ইজ গ্রেটার দেন 0 এর জন্য এমন একটি সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 পাওয়া যায় এটা দ্বারা আমরা আসলে কি বুঝি এবং এটা কেন হচ্ছে ইপসিলনের জন্য আমরা ডেল্টা কেন পাবো তার আগে আমরা একটু বলি ডেল্টা ইজ এ ফাংশন অফ ডেল্টা ইপসিলন তোমরা নিশ্চয়ই শিখেছো y is equal to fx x টা কি স্বাধীন ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ইপসিলন যে কথা y is equal to fx একই কথা x টা হচ্ছে স্বাধীন চলক এবং y টা হচ্ছে অধীন চলক আমরা কি লিখি x এর জন্য y পাওয়া যায় অর্থাৎ আগে x দিব তারপর কি পাবো আমরা y পাবো এটা আমরা জানি ঠিক সিমিলারলি যে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ইপসিলন তাহলে এটা তো স্বাধীন আগে কোনটা হবে এটা স্বাধীন আর এটা হচ্ছে অধীন তাহলে আগে কোনটা পাওয়া যাবে আগে আমাদেরকে ইপসিলন দিতে হবে এবং ডেল্টা দিতে হবে ডেল্টা আসবে পরে সেজন্য আমরা লিখেছি যে সকল ইপসিলন তো ক্ষুদ্র সংখ্যা আমাদের তো দুইটা জিনিস একটা হচ্ছে x এর মান আর একটা হচ্ছে fx এর মান তাহলে x এর মানের ডিফারেন্স হচ্ছে আমাদের ডেল্টা দ্বারা প্রকাশ করতে হবে এবং fx এর মানের যে ডিফারেন্সগুলো সেগুলোকে ইপসিলন দ্বারা প্রকাশ করতে হবে কাজে আমাদের তো ইপসিলন লাগবেই ডেল্টা লাগবে এখন কথা হচ্ছে কোনটা আগে কোনটা পরে x আগে y পরে যে কথা ইপসিলন আগে ডেল্টা পরে একই কথা সেজন্য আমি লিখেছি যে যে কোনো ইপসিলনের জন্য এমন একটি সংখ্যা ডেল্টা পাওয়া যাবে যাতে এটা হয় মাই স্টুডেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা এটা কিভাবে এসেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তিনটা ফর্ম যে x যখন এর দিকে যায় fx l এর দিকে যায় সেই জিনিসটাই আমরা এইভাবে লিখেছি এবং পরে আমরা কি করেছি ডেল্টা বর্ণনা করেছি ইপসিলন বর্ণনা করেছি ইপসিলন আগে ইপসিলনের জন্য ডেল্টা পাওয়া যাবে যেন কি হয় এই কন্ডিশনটা ফুলফিল হয় তাহলে এই জিনিসটা আমরা পাই তো এটাই হচ্ছে মাই স্টুডেন্ট লিমিটের ইপসিলন ডেল্টা সংজ্ঞা ইপসিলন ডেল্টা সংজ্ঞা এই আগে ইপসিলন কেন তো ইপসিলন স্বাধীন পরে ডেল্টা কেন এই কারণ এটা অধীন অনেকে ডেল্টা ইপসিলন বলে এটা আসলে ভুল ইপসিলন ডেল্টা বললে এটা ভালো হয় তো এই জিনিসটা মাই স্টুডেন্ট একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো আর যদি না বুঝো
কোনো সমস্যা নেই, আমরা কাজ চালিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমাদের তো প্রবলেম শুরু করতে হবে। প্রবলেম নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, খুবই সহজ। তো প্রবলেমের জন্য আমরা যখন এই চ্যাপ্টারে অঙ্ক করব আমাদের কিন্তু দুইটা জিনিস জানতে হবে, দুইটা জিনিস এবং ত্রিকোণমিতির কিছু সূত্র। সেই জিনিসগুলো কি কি চলো লিখে ফেলি। তাহলে আমরা কি শিখলাম মাই ডিয়ার স্টুডেন্ট? তো গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখে ফেললাম, সেটা কি? তুমি 3 দিয়ে বুঝো, 6 দিয়ে বুঝো। 6 এর জায়গায় 3 বসাচ্ছি এবং 3 জায়গায় এ বসাচ্ছি এবং 6 এর জায়গায় এল বসাচ্ছি। বসালে আমরা ডেল্টা এপসিলন বা এপসিলন ডেল্টা সংখ্যাটা আমরা খুব সহজেই পেয়ে যাই। একটু ভালো মতো এটা প্র্যাকটিস করবে। এখন আমরা যদি অঙ্কে প্রবেশ করতে চাই, অঙ্কের জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন হবে। একটা হচ্ছে কতিপয় ধারা। কি লাগবে আমাদের? কতিপয় ধারা বা সিরিজ উইদাউট প্রুফ, এগুলো শিখতে হবে। এবং 2 হচ্ছে কিছু স্পেশাল বা বিশেষ লিমিট। এটা আমরা শিখব প্রমাণ ছাড়া। কোনো এক সময় প্রমাণ করা হতো, এখন আর প্রমাণ লাগে না। আমাদের সরাসরি সিরিজটা আমরা শিখে ফেলবো কিছু ফাংশনের ক্ষেত্রে এবং কিছু স্পেশাল লিমিট, এটাতে আমরা প্রমাণ শিখবো। কারণ এখানে কিছু স্পেশাল লিমিট আছে যেগুলো আমাদের প্রত্যেকটাই মানে ম্যাক্সিমাম অঙ্কেই আমাদের কাজে লাগে। প্লাস আমরা যে শিখেছি চ্যাপ্টার 7 এর ত্রিকোণমিতিক সূত্র। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলছি যে ত্রিকোণমিতিক সূত্র কিন্তু আমাদের সবসময় কাজে লাগবে। সেই জিনিসটা কিন্তু তোমাদের বেশি বেশি করে আয়ত্তে নিয়ে আসতে হবে। অনেক সময় এরকম হয় যে তোমরা যেভাবে অনেকেই করো মাই ডিয়ার স্টুডেন্ট, যে ত্রিকোণমিতিক সূত্র শীট আকারে থাকলো, ওকে ফাইন, আমি অঙ্ক করছি, যখন আমি আটকে যাচ্ছি তখন আমি ফর্মুলাটা দেখছি, আবার আটকে যাচ্ছি, আবার ফর্মুলা দেখছি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বলো এইভাবে অঙ্ক করা যাবে? কখনোই যাবে না। তোমাকে তো ফর্মুলাকে ক্যাচ করে তোমাকে সামনের দিকে আগাতে হবে, তাই না? আমি এখন যদি ফর্মুলাই না জানি, তা বা আমাকে যদি কোথায় আমি আটকাবো তা তো আমি জানি না। কাজে আমাকে ফর্মুলা সব ক্লিয়ার করে তারপর অঙ্কে প্রবেশ করতে হবে। সিমিলারলি ত্রিকোণমিতির যেমন অনেক সূত্র আছে, ডিফারেন্সিয়েশনও অনেক সূত্র আছে মাই ডিয়ার স্টুডেন্ট। ইন্টিগ্রেশনে কিন্তু কোনো সূত্র নেই। ডিফারেন্সিয়েশন পড়লে ইন্টিগ্রেশন 99% ওকে। কাজে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো কিন্তু তোমাকে ভালো মতো জানতে হবে। ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের উল্টা। ঠিক আছে, যাক, সেই বিষয়ে পরে আমরা আলোচনা করব। তো ধারাগুলো কি কি মাই ডিয়ার স্টুডেন্ট, সেগুলো আমরা একটু ঝটপট লিখে ফেলি। তোমরাও লিখে ফেলো। কতিপয় ধারা, দুইটা জিনিস। এই চ্যাপ্টারের জন্য কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস। আর ত্রিকোণমিতি তো আগেই হয়ে গিয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, তাই না? কতিপয় ধারা, ই টু দি পাওয়ার এক্স ধারা হয়তো অনেকে জানো, 1 + x + এগুলো ঝটপট তুলে রাখবে, অবশ্যই সবসময় কাজে লাগবে। এবং এগুলোর সাহায্যে আমরা লিমিটও করব। লিমিটের ক্ষেত্রে কিন্তু আরো একটা জিনিসের নাম আমরা পরে উল্লেখ করব, লপিটাল। আমরা অনেকে বলি এল হসপিটাল রুল। সেই জিনিসটা কিন্তু আমরা অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ এখানে। যেহেতু তোমরা ইতিমধ্যে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো জেনে গিয়েছো যে sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর ডেরিভেটিভ -sin x, সেক্ষেত্রে আমরা লিমিটের সাথে সাথে এল হসপিটাল রুলটাও কিন্তু আমরা সাথে সাথে এটা অ্যাপ্লাই করতে পারবো ইনশাল্লাহ। তাহলে ই টু দি পাওয়ার এক্স আমরা লিখলাম, ই টু দি পাওয়ার -x, 1 - x, একটা প্লাস একটা মাইনাস, মনে রাখবে। প্লাস মাইনাস x³ / 3, পরেরটা প্লাস হবে অবশ্যই। a to the power x is equal to 1 + x ln a x ln a whole square divided by 2 factorial, এভাবে আস্তে আস্তে যাবে। আরো আছে ln 1 + x is equal to x - x² / 2 factorial নেই, এখানে মনে রাখতে হবে। যে দুইটা এখন লিখবো সেই দুইটাতে ফ্যাক্টরিয়াল নেই। x³ / 3 - ... এভাবে যাবে। ln 1 - x is equal to -x - x² / 2 - x³ / 3 ... এভাবে যাবে। দুইটা মোস্ট ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ধারা শিখতে চাই। স্পেশাল একটু লিখো, কত নাম্বার? ই এফ, এর পরে এফ, সেটাকে আমরা স্পেশাল লিখতে চাই। স্পেশাল ধারা, এটা আমরা কাজে লাগাবো। সাইন cos দিয়ে আগে লিখি, cos x is equal to কত, এবং sin x is equal to কত? cos x is equal to 1 - x² / 2 factorial x4 / 4 factorial - ... sin x এর ক্ষেত্রে x - x³ / 3 factorial plus x5 / 5 factorial।
মনে রাখার জন্য বলি cos x এর জন্য মনে রাখবে 0 2 4 জোর, এবং sin x এর জন্য মনে রাখবে 1 3 5, তাই না? শূন্য কেন? এখানে দেখো x টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টরিয়াল। তোমরা জানো 0 ফ্যাক্টরিয়াল মানে 1, যদি না জানো সেটা আমরা পরে জানবো ইনশাআল্লাহ। তাহলে cos x = 0 2 4, 0 2 4 মনে রাখার জন্য, sin x এর জন্য 1 3 5। এর ধারা আমরা মনে রাখবো। আরো আছে লিখে রাখো, আরো ধারা এগুলো শিখবে, এগুলো আমি আর লিখছি না, এগুলো তোমরা বই দেখে লিখে নিও। 1 + x হোল টু দি পাওয়ার n, 1 - x - 1, 1 + x - 1, এগুলো আমরা শিখে নেব ইনশাল্লাহ। এরপরে হচ্ছে দুইটা জিনিস বলেছিলাম, কতিপয় ধারা, এরপরে হচ্ছে কতিপয় স্পেশাল লিমিট। তো চলো সেগুলো আমরা লিখি। কতিপয় স্পেশাল বা বিশেষ লিমিট সেগুলো কি কি? লেখো 2 নম্বর, কতিপয় স্পেশাল বা বিশেষ। স্পেশাল মানে হচ্ছে বিশেষ লিমিট। এক হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু 0 sin θ/θ দিস ইজ ইকুয়াল টু 1, অথবা এটাকে যদি আমরা উল্টিয়ে দেই, লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা ডিভাইডেড বাই sin θ ইজ ইকুয়াল টু 1, লিমিট থিটা টেন্ডস টু 0 tan θ ডিভাইডেড বাই θ ইজ ইকুয়াল টু 1, লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা ডিভাইডেড বাই tan θ ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে সাইনের বিষয় এবং টেনের বিষয়, নট কজ। কজের ক্ষেত্রে এটা হবে না, মনে রাখবে। 2 নম্বর, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। পর্যায়ক্রমে প্রত্যেকটার সাথে এক্সাম্পল আমরা দেব ইনশাল্লাহ। n a n মাইনাস 1। 3 নম্বর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x 1 বাই x দিস ইজ ইকুয়াল টু e। দুইটা একসাথে লিখতে চাই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x x ইজ ইকুয়াল টু e। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই ধারাগুলো শিখব এবং এই ধারাগুলো শিখে এটা আমাদের কাজে লাগবে। ধারা তো আমাদের সব জায়গায় কাজে লাগবে। আরও আছে মাই ডিয়ার স্টুডেন্ট, সেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নাই। আমাদের এই কয়টা, এটা সবচেয়ে বেশি ইউজ হবে প্রত্যেকটা অঙ্কে, আমাদের এই জিনিসটা ইউজ হবে। এটা 2-1টা অঙ্কের জন্য আছে। এখানে একটু স্পেশাল আছে, দেখো x টেন্ডস টু যদি 0 হয় এক্সটা উপরে থাকবে, এবং x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় এখানকার এক্সটা নিচে থাকবে, এবং এটার সাথে এটা ইনভার্স। এখানে x থাকলে এটা 1/x হবে, আর এখানে 1/x থাকলে এখানে x থাকবে। ঠিক আছে? যেমন 1 প্লাস 2x আমরা লিখবো 1 ডিভাইডেড বাই 2x, আর এখানে যদি এরকম থাকে 5/x, এখানে আমরা লিখতে পারি 10x থাকতে পারে। হবে কি হবে না সেটা পরের বিষয়। আমরা এটা প্রবলেম এরকম থাকবে যে দেখো এটা 1/x ফরম্যাটে আসছে, তো 1/x এর উল্টাটা কি? এখানে হবে কি? x। এটার জন্য x টেন্ডস টু 0 হবে, আর xটা যদি নিচে থাকে সবসময় এটা মনে রাখবে x টেন্ডস টু ইনফিনিটি হবে। তো চলো মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করি। প্রথমটা আমরা প্রমাণ করতে চাই, যেহেতু আমাদের এগুলো অনেক কাজে লাগবে, সেহেতু আমাদের এই প্রমাণগুলো অবশ্যই শিখতে হবে। তোমরা অনেকে জিজ্ঞেস করো, স্যার প্রমাণ কি পরীক্ষা আসবে? মাই ডিয়ার স্টুডেন্ট, পরীক্ষা যেগুলো আসবে শুধু সেগুলিকে আমরা শিখবো? পরীক্ষায় যদি 5টা অঙ্ক আসে, আমার বইতে ধরো 500 অঙ্ক আছে, আমি কি 5টা অঙ্ক শিখবো? আমাকে সব শিখতে হবে। ঠিক আছে? আমরা সবই শিখবো, কোনটা কোন জায়গায় কাজে লাগে আমরা জানি না। অ্যাডমিশন টেস্টে কাজে লাগতে পারে, তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য কাজে লাগতে পারে, তাই না? কাজে আমাদের এগুলো শিখতে হবে, সেটাই সবচেয়ে বড় কথা। কখনোই এই জিনিসটা মাথায় আনবে না যত কম শেখা যায়, তাই না? সবসময় ট্রাই করবে কত বেশি শেখা যায়। ঠিক আছে? তো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। 1 নম্বর, 4টা ফর্মে আমি লিখেছি মাই ডিয়ার স্টুডেন্ট, 4টা ফর্মে আমি লিখেছি। একটা হচ্ছে sin θ/θ, এরপরে তার উল্টা θ/sin θ, সিমিলারলি tan। তো মনে রাখবে সিমিলারলি tan θ এর জন্য। মাই ডিয়ার স্টুডেন্ট,
আমরা এ নাম্বার প্রুফ করতে চাই, এ আমরা প্রুফ করব কি এ। শুরুতেই আমরা 1 ব্যাসার্ধ বিশিষ্ট, 1 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, 1 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত নেই। তোমরা নিশ্চয়ই সাথে সাথে হয়তো চিন্তা করছো যে স্যার 1 কেন, 1 ব্যাসার্ধ বিশিষ্ট কেন, অন্য কোনো ব্যাসার্ধ নিলে হবে না? 2 ব্যাসার্ধ নিলে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, 3 ব্যাসার্ধ বিশিষ্ট নিলেও হবে, আর ব্যাসার্ধ বিশিষ্ট নিলেও হবে, এ ব্যাসার্ধ বিশিষ্ট নিলেও হবে, তোমার যা ইচ্ছা তাই নিতে পারো। আমি একটু পরে সেটা দেখাচ্ছি, আপাতত আমি 1 নিচ্ছি, ঠিক আছে? তাহলে 1 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত নেই, নিলাম, যার কেন্দ্র হচ্ছে ও, যার কেন্দ্র হচ্ছে ও। তাহলে এখানে যদি আমরা এ দেই, এটা আমাদের অবশ্যই কাজে লাগবে। আর এখানে আমরা কি দিচ্ছি বলো, বি। তাহলে 1 ব্যাসার্ধ বিশিষ্ট ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু 1। যদি আর নাও তাহলে আর হবে, যদি এ নাও তাহলে এ হবে, কোনো সমস্যা নেই। মাই ডিয়ার স্টুডেন্ট, ও বি কে বর্ধিত করতে চাই, ও বি কে বর্ধিত করতে চাই, ও বি কে বর্ধিত করি, ও বি কে সি পর্যন্ত বর্ধিত করি। তারপরে কি করব, সি করলাম, ফাইন। এখন বি থেকে ও এর উপর, ও এর উপর বিডি লম্ব আঁকি, এবং সি থেকে ও এর উপর সি এ লম্ব আঁকি। কি করলাম মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে ও ভেরি সিম্পল, তোমরা জিনিসটাকে সহজভাবে চিন্তা করো। কি করলাম, ওবিকে সি পর্যন্ত বর্ধিত করলাম, তারপরে আমরা কি করলাম বলো, বিডি লম্ব ও এ করলাম এবং ও সি লম্ব ও এ করলাম। কি কি পাচ্ছি, কি কি পাচ্ছি লেখো, কি কি জিনিস পাচ্ছি আমরা মাই ডিয়ার স্টুডেন্ট, কি কি জিনিস পাচ্ছি? আমরা পাচ্ছি ত্রিভুজ ও বি ডি, একটা জিনিস পাচ্ছি, আমরা পাচ্ছি এ ও বি বৃত্তকলা, চ্যাপ্টার 6 এ পড়েছো বৃত্তকলা, এবং আমরা আরেকটা পাচ্ছি কি ও এ সি, ত্রিভুজ ও এ সি। সাইজ দেখে বুঝতে পারছো যে ও বি ডি থেকে ও এ বি একটু বড়, এরিয়া এরিয়া দেখে তোমরা চিন্তা করো, ও বি ডি থেকে কে বড় বলো, ও এ বি বড়, ও এ বি থেকে কে বড় বড়, ও এ সি বড়। তিনটা জিনিস পাচ্ছি, কি কি বলো, ত্রিভুজ ও বি ডি, ও এ ও বি বৃত্তকলা, ত্রিভুজ ও এ সি। আমরা উভয় পক্ষে ক্ষেত্রফল, সকল পক্ষে আমরা ক্ষেত্রফল নেই, ক্ষেত্রফল নিয়ে প্রত্যেকটার সাথে আমরা যদি ক্ষেত্রফল নেই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এরিয়া নেই মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা পাই ত্রিভুজ, লেখা যদি ছোট হয় কমেন্ট বক্সে জানাবে, আমি আর একটু বড় করে লিখবো মাই ডিয়ার স্টুডেন্ট। ত্রিভুজ ও বি ডি এর ক্ষেত্রফল থেকে কে বলো, কে বড় বলো, এ ও বি। এ ও বি কিন্তু ত্রিভুজ না, এটা হচ্ছে বৃত্তকলা, চাপ আছে, এই যে দেখো এ বি চাপ আছে, তাহলে আমরা কি লিখবো, এ ও বি বৃত্ত, একটু নিচে লিখি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের সুবিধা হবে, অথবা একটু ছোট করে লিখি, ও এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল। তিনটা জিনিস, একটা এই যে এটা ক্ষেত্রফল নিচ্ছি, ও বি ডি এর ক্ষেত্রফল, এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল, এবং তার থেকে কে বড়, ও এ সি, ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল নিয়ে চিন্তা করলে লেস দেন গ্রেটার দেন এর বিষয়টা আমরা বুঝতে পাচ্ছি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই জানো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে হাফ আর স্কয়ার থিটা, এবং আবারও সেই ত্রিভুজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। চিন্তা করো মাই ডিয়ার স্টুডেন্ট, ও বি ডি ত্রিভুজের ক্ষেত্রে হাফ, ভূমি কত বলো, ও ডি, উচ্চতা কত বলো, বি ডি। এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল আমি আপাতত হাফ আর স্কয়ার থিটাই লিখলাম, লেস দেন ও এ সি হাফ ইন্টু, ও এ সি ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত বলো, এ সি, হাফ, ভূমি হচ্ছে ও এ এবং উচ্চতা হচ্ছে এ সি। এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে চিন্তা করি, কি কি আছে বলো,
এখানে আরো একটা বিষয় যে বৃত্তচাপ কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, এটা এই জিনিসটা লেখা হয় না মাই স্টুডেন্ট, এই জিনিসটা একটু লিখে নাও। সাইডে আমরা লিখি এ ও বি বৃত্তচাপ কেন্দ্রে থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে, এটা আমরা ধরে নিলাম। আমরা ধরি এ ও বি বৃত্তচাপ থিটা রেডিয়ান কোণ উৎপন্ন করে। তোমাদের একটা ইনফরমেশন দিই মাই স্টুডেন্ট, আমরা ক্যালকুলাসের যত কোণ শিখবো, ক্যালকুলাসের কোণগুলো কিন্তু সব রেডিয়ান, সব রেডিয়ান। এই যে সাইন থিটা থাকে, কস থিটা থাকে, সাইন এক্স থাকে, যাই থাকে সব রেডিয়ান। ওখানে কিন্তু ডিগ্রির কোনো বিষয় নাই। এবং ডিগ্রি যদি থাকে তোমরা দেখবে যে কিছু আমাদের ডেরিভেটিভ আছে, যে এরকম কজ 2x ডিগ্রি অথবা সাইন এক্স ডিগ্রি কজ 3x ডিগ্রি, এরকম ডেরিভেটিভ যদি থাকে ডিগ্রি কিন্তু আলাদাভাবে স্পেশাল উল্লেখ থাকবে, এবং ডিগ্রিতে থাকলে সেটা কিন্তু রেডিয়ানে অবশ্যই ট্রান্সফার করে নিতে হবে। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবে যে সবসময় ক্যালকুলাসে কিন্তু সবসময় থিটা বা অ্যাঙ্গেলগুলো কি থাকবে, রেডিয়ানে থাকবে। যদি ডিগ্রিতে থাকে সেটা রেডিয়ানে ট্রান্সফার করে নিতে হবে। ওকে, তাহলে আমরা তিনটা জিনিস কি কি পাচ্ছি বলো? ও বি ডি, ও বি হচ্ছে 1 আর এটা হচ্ছে কত? থিটা। তো 1 এবং ও ডি এবং বিডি কে টার্গেট করে আমাকে বলো যে এখানে সাইন থিটা কত হচ্ছে মাই স্টুডেন্ট? লম্ব বাই অতিভুজ বিডি ডিভাইডেড বাই ওবি। তো ওবি তো 1, তাহলে আমরা কি পাচ্ছি? বিডি, তাই না? ওবি হচ্ছে 1, তাহলে বিডি ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু বিডি। এবং কস থিটা কি পাচ্ছি বলো? কস থিটা কি পাচ্ছি? ভূমি বাই অতিভুজ ও ডি ডিভাইডেড বাই ওবি। ওবির মান 1, তাহলে এখানে আমরা পাচ্ছি ওডি। তো তুমি হয়তো চিন্তা করতে পারো স্যার টেন থিটা নিলাম না কেন? টেন থিটা নিলে কি হয়? বিডি ডিভাইডেড বাই ওডি। ওডি আছে, ঠিক আছে, বিডি, তা আমরা তো মান বের করতে পারবো না মাই স্টুডেন্ট, তাই না? যেটা দিয়ে আমরা মান বের করতে পারবো সেটাই আমাদের নিতে হবে। তাহলে এখান থেকে আমরা সাইন থিটার মান বের করলাম, কি বলো? লম্ব বাই অতিভুজ, আর কস থিটার ক্ষেত্রে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে দেখো বিডির মান আমরা পেয়ে যাচ্ছি এবং ওডির মান আমরা কি পাচ্ছি বলো? কস থিটা। তাহলে আমরা লিখি, আর সকল পক্ষে হাফ কাটতে চাই। ওডি কত মাই স্টুডেন্ট? ওডি হচ্ছে কস থিটা এবং বিডি হচ্ছে সাইন থিটা। আর এর মান রেডিয়াস কত? আর ইজ ইকুয়াল টু 1 আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি 1 স্কয়ার থিটা। এখন ও এ কত? ও এ তো রেডিয়াস, সেটাও 1, তাহলে বাকি থাকলো কি? এসি। তো এসিটা আসো চিন্তা করি, এসি দিয়ে কি নেওয়া যায়? ত্রিভুজটাকে একটু অঙ্কন করি মাই স্টুডেন্ট। এটা কি ত্রিভুজ? ও এ সি, কি কোণ? থিটা রেডিয়ান কোণ মাই স্টুডেন্ট। ও এ হচ্ছে 1, আমাদের লাগবে কি? এসি। তো এসি এবং ও এ দুইটা মিলে কি হয়? টেন থিটা হয়, তাই না? তাহলে আমরা টেন থিটার সূত্র লিখবো। এখানে কিন্তু সাইন থিটার সূত্র লেখা যায়, কস থিটার সূত্র লেখা যায়। লিখছি না কেন? আমাদের দরকার নেই। আমাদের কি দরকার আছে বলো? এসির মানটা আমাদের পেতে হবে, যখন যেটা দরকার সেটা নিতে হবে। এসি ডিভাইডেড বাই ও এ, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমরা কি পাচ্ছি বলো? এসি। এসি ইজ ইকুয়াল টু টেন থিটা পাচ্ছি। তাহলে ও এ হচ্ছে 1 আর এসি হচ্ছে কত বলো? টেন থিটা। ওই যে তোমাদের বলেছিলাম মাই স্টুডেন্ট, আমরা যদি এখানে আর নিতাম, আর রেডিয়াস নিতাম, তাহলে এখানে কি হতো? এখানে কিন্তু আমরা পেতাম আর কস থিটা আর সাইন থিটা, এখানে পাচ্ছি আর স্কোয়ার, এখানে কি পাচ্ছি? আর আর এখানে কি পেতাম? আর টেন থিটা পেতাম। আর বা এ নাও বা 2 নাও, যা ইচ্ছা তাই নাও, কোনো সমস্যা নেই। কি পেতাম বলো? আর পেতাম। এখানে দেখো আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল হয়ে সেই কিন্তু 1ই থাকে, ঠিক আছে? সেজন্য আমরা 1 রেডিয়াস নিয়েছি। আমরা যদি আর রেডিয়াস নেই তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা কস থিটা দ্বারা সাইন থিটা দ্বারা ভাগ করতে চাই সকল পক্ষে। তাহলে আমরা কি পাই? কস থিটা, থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ডিভাইডেড বাই কি বলো? টেন থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা যদি কাটাকাটি করি কি হয় বলো? কস থিটা, থিটা বাই সাইন থিটা, এখানে আমরা কি পাই বলো? টেন থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটা ক্যান্সেল হয়, আমরা পাই 1 বাই
cos থিটা। এই জিনিসটা আমাদের প্রয়োজন হবে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমরা একটু সাইডে লিখে রাখতে চাই। এগুলো তো তোমাদের হয়ে গিয়েছে, ক্লিয়ার, ভেরি ক্লিয়ার আশা করি। যদি না হয় আমার তো আবার না বললেও চলে, যেহেতু রেকর্ড ভিডিও থাকে, তোমরা ইউটিউব চ্যানেলে আছো, ওটা দেখলে হয়ে যায়। তোমরা অনেক সময় বলো স্যার দেখি নাই তো, লিখি নাই তো, দরকার কি মাই ডিয়ার স্টুডেন্ট, একটু পিছনে চলে যাও, তাহলে তো দেখা যায়, তাহলে তো শোনা যায়, তাহলে তো বোঝা যায়, তাই না? সেই কাজগুলো করবে। তাহলে এই জিনিসটা 1 নংটা আমরা লিখতে পারি। 1 নংয়ে আমাদের কি আছে এটা আমরা পরে কাজে লাগাবো। cos থিটা থিটা বাই sin থিটা ডিভাইডেড বাই 1 বাই cos থিটা, এটা আমি লিখে রাখলাম, এটা আমাদের সামনে কাজে লাগবে। আমরা 4টা জিনিস প্রমাণ করতে চাই এখানে। ছবি আমাদের কাজ শেষ, ছবি আমাদের আর লাগবে না। যেটা বলেছি রেডিয়াস 1ও নেওয়া যায়, থিটা আরও নেওয়া যায়, আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার 3 জায়গা থেকে ক্যান্সেল হবে, কোনো সমস্যা নেই। ওকে, এটা আমরা চেঞ্জ করতে চাই, বিপরীতকরণ করতে চাই। তোমরা জানো বিপরীতকরণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। 1 বাই cos থিটা সকল পক্ষে উল্টিয়ে ফেলবো, আমরা বিপরীত করব। তাহলে কি হয় বলো, sin থিটা বাই থিটা, আর এটা কি হয় cos থিটা। বিপরীত করে কি করলাম বলো, বিপরীত করে। তা আমরা সব লেস দেন ফরম্যাটে লিখতে চাই, cos থিটা sin থিটা বাই থিটা 1 বাই cos থিটা, টেকিং লিমিট অন অল সাইডস। আমরা সকল পক্ষে লিমিট নিব, যেহেতু আমাদের লিমিট থিটা টেন্ডস টু 0 বলা ছিল। তাহলে আমরা লিমিট নিতে চাই, লিমিট থিটা টেন্ডস টু 0 cos থিটা, লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই cos থিটা। cos 0 1 আমরা জানি, সরাসরি লিখতে পারি 1 লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইডেড বাই থিটা 1 বাই 1, সেটাও কি 1 মাই ডিয়ার স্টুডেন্ট। অতএব আমরা লিখতে পারি লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইডেড বাই থিটা ইজ ইকুয়াল টু 1। কেন? নিশ্চয়ই ভাবছো কেন লিখলাম, তাই না? শুরুতেই বলেছিলাম চ্যাপ্টারের নাম কি, সীমা অবিচ্ছিন্নতা এবং স্যান্ডউইচ থিওরাম। চলো আমরা স্যান্ডউইচ থিওরাম বুঝি। স্যান্ডউইচ থিওরাম আমরা বুঝতে চাই। স্যান্ডউইচ থিওরামটা কি, এটা নিশ্চয়ই লিখে ফেলেছো, আমি মুছে ফেলি। স্যান্ডউইচ থিওরাম এটা আমাদের লাগবে, তাই এটা আমার মুছা যাবে না। স্যান্ডউইচ থিওরাম, স্যান্ডউইচ থিওরাম বা স্যান্ডউইচ উপপাদ্য। স্যান্ডউইচ থিওরাম কি বলেছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি সংক্ষেপে লিখি এল 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 লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স লেস দেন অর ইকুয়াল টু সেম মান যদি হয়, তখন লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এল হবে। তা আমাদের এখানে এল এর জায়গায় কি আছে, 1 আছে, এল এর জায়গায় কি আছে বলো, 1 আছে। থিওরামটা আমি একটু চেঞ্জ করে লিখেছি মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে স্যান্ডউইচ থিওরামে 3টা ফাংশনের কথা বলা আছে, এফ এক্স, জি এক্স, এইচ এক্স। তো মূল কথা হচ্ছে মাঝখানে যে ফাংশনটা থাকবে উইথ লিমিট এবং তার এন্ড পয়েন্টে অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে যে সংখ্যাটা থাকবে সেখানে মান আসবে, এখানে একটা মান আসবে, এখানে একটা মান আসবে, এবং দুই পাশের মানটা যদি সেম হয় তাহলে মাঝখানের এই লিমিটের মান যখন আমাদের বের করতে কষ্ট হয় বা সরাসরি যখন আমরা বের করতে পারবো না, তখন আমরা কি করব, স্যান্ডউইচ থিওরামের সাহায্যে এই যে দুই পাশে যে মানটা আছে সেটা ইকুয়াল টু লিখে দিব। ঠিক আছে, এই স্যান্ডউইচ থিওরাম সম্বন্ধে আমরা পরবর্তীতে আলোচনা করব আবার। তাহলে আপাতত এটা উভয় পাশে সেম মান, কাজে মাঝখানে যে লিমিটটা আছে দিস ইজ ইকুয়াল টু ওই প্রান্তের মানটা। ঠিক আছে, সেটা আমরা মনে রাখলাম। ওকে, তাহলে একটা হয়ে গেল sin থিটা ডিভাইডেড বাই থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি ইন্টারেস্টিং। এই জিনিসটা আমরা একটু অন্যভাবে লিখতে চাই। লেখো, আমরা তো বেশ কঠিন করে প্রমাণ করলাম, একটু সহজ প্রমাণ লেখো। অন্যভাবে, অন্যভাবে এখানে ব্র্যাকেটে লিখো সহজ প্রমাণ, সহজ প্রমাণ। তো অনেকে তো প্রমাণ শিখতে চাও না, শুধু জানতে চাও প্রমাণ আছে কিনা। আর যদি সেটা সহজ হয় তাদের জন্য এটা খুব ভালো, যে খুব সহজে তুমি প্রমাণটা শিখে গেলে। কি ছিল আমাদের, লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইডেড বাই থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, ডান দিকে তাকাও, ডান দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? অনেক কিছুই দেখতে পাচ্ছ, কিন্তু আমি কোনটার কথা বলছি দেখো, স্পেশাল ধারা sin x।
sin x ইজ ইকুয়াল টু কত x মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 1 3 5 মনে রাখতে বলেছি, তাই না? সেটা যদি আমরা অ্যাপ্লাই করি কি হয় বলো, sin থিটা ইজ ইকুয়াল টু থিটা মাইনাস এক্স এর জায়গায় থিটা আছে, থিটা কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, থিটা 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ডিভাইডেড বাই থিটা। আমরা থিটা কমন নিতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট। থিটা যদি আমরা কমন নেই কি পাই, 1 মাইনাস থিটা স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, থিটা 4 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। তুমি আরো চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। থিটা থিটা ক্যান্সেল করো, ক্যান্সেল না করে কিন্তু থিটার মান বসানো যাবে না, এবং কাটাকাটি করে কি পাচ্ছ সেটা আগে লিখতে হবে। আমরা এখনো অঙ্কে প্রবেশ করিনি, আমরা এর সম্বন্ধে বলবো পরে। থিটা 4 মাইনাস ডট ডট, থিটার মান কি করতে হবে, লিমিট থিটা টেন্ডস টু 0, থিটার মান আসলে আমরা 0 কাছাকাছি বসাচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি 0 0, এখানে কি পাচ্ছি 0 পাচ্ছি, 0 পাচ্ছি, থিটা তো আছেই, থিটা 5 আছে, থিটা 6 আছে, বাকি সব 0, তাহলে কি পাচ্ছি দেখো দেখো লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইডেড বাই থিটা ইজ ইকুয়াল টু 1। খুব সহজে প্রমাণটা হয়ে গেল, ঠিক আছে? এভাবেও তোমরা শিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন আসো এটাতে কি হয়, থিটা ডিভাইডেড বাই sin থিটা, এটাও লিখে রেখেছি। এটা এতক্ষণ কেন মুছিনি নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আমরা ধারাটাকে কাজে লাগিয়েছি, এটা এখন আমরা মুছে ফেলছি। আর এখন এটা আমরা আবার কাজে লাগাবো cos থিটা, ওই যে 1 নং হতে, হ্যাঁ 1 নম্বর সমীকরণ এটা দিয়েছিলাম, তো লেখো একটা শেষ আরেকটা। 1 নং হতে কি পাই, 1 নং পর্যন্ত আগে আসতে হবে। 1 নং হতে কি পাই, সকল পক্ষে লিমিট নাও মাই ডিয়ার স্টুডেন্ট। লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা টেন্ডস টু 0 cos থিটা, লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা ডিভাইডেড বাই sin থিটা, লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই cos থিটা। তাহলে কি পাচ্ছি বলো, কি পাচ্ছি বলো? এটা অবশ্যই পাচ্ছি 1 cos 0 1, লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা বাই sin থিটা 1 বাই 1 1। সেই স্যান্ডউইচ থিওরেমের সাহায্যে আমরা লিখতে পারি লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা ডিভাইডেড বাই sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই স্যান্ডউইচ থিওরেম, বাই স্যান্ডউইচ থিওরেম, স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে। হয়ে গেল। আরো দুইটা আছে, tan থিটা, সাইনের জায়গায় 10 বসাও, সাইনের জায়গায় 10 বসাও। এটা আমি একটু নোট আকারে লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমাদের আর 2 মিনিট লাগবে। নোট, তাহলে এটা কত, লিমিট থিটা টেন্ডস টু 0, আমরা যদি tan থিটা দেই, tan থিটা ডিভাইডেড বাই থিটা ইজ ইকুয়াল টু, এগুলো আমরা কাজে লাগাই, অঙ্কে কাজে লাগাই, কিন্তু এগুলো প্রমাণ শিখবো না তা তো হবে না। প্রমাণ আসতে পারে, 2 মার্কের প্রমাণ আসতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট। যেমন আমরা কি শিখেছি, আমরা শিখেছি লিমিট থিটা টেন্ডস টু 0, sin থিটা, থিটা ইজ ইকুয়াল টু 1। তোমাদের প্রমাণ আসতে পারে জ্যামিতিক ভাবে। লিমিট এখানে ধরো তোমাদের x থাকলো, এখানে থাকলো sin 2x ডিভাইডেড বাই 2x ইজ ইকুয়াল টু 1, তখন কি করবে, তখন শিখে ফেলবে এভাবে দিতে হবে, এভাবে আসতে পারে, ঠিক আছে? 2 মার্কের জন্য বা 4 মার্কের জন্য আসতে পারে। এগুলো আমরা অঙ্কের ডিটেলস আলোচনা করব। আপাতত আমরা এখানে আজকে শেষ করে দিব এটা দিয়ে। tan থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো মাই ডিয়ার স্টুডেন্ট, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর থিটা তো নিচে ছিলই। তাহলে লিমিটের বিষয়টা হচ্ছে, লিমিটের নিচে যে চলকটা থাকে, এই চলকটা এই ফাংশন যদি পাওয়ার হোক, লন হোক, ই টু দি পাওয়ার হোক, যেখানেই থাকবে লিমিটের চলকটা, ওই লিমিটটা ওই পাশে চলে যাবে। হ্যাঁ, যেমন ধরো যে লিমিট থিটা টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার sin থিটা, তো এখানে কিন্তু লিমিটটা পাওয়ারও চলে যাবে, যেখানে থিটা থাকবে সেখানে লিমিট চলে যাবে। সাইন কি হবে, সাইন এই লিমিটটা এখানে চলে যাবে, লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা, এরকম চলে যাবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা পরে বলবো, তাহলে এখন এটা আমরা এভাবে একটু সাজিয়ে নেই। sin থিটা ডিভাইডেড বাই থিটা দিয়ে একটা, sin থিটা ডিভাইডেড বাই থিটা দিয়ে একটা, এবং আরেকটা হচ্ছে যত জায়গায় থিটা থাকবে তত জায়গায় লিমিট যাবে 1 বাই cos থিটা, ঠিক আছে? এই দুইটা দিয়ে একটা হলো, এটা তো সূত্র আমরা শিখলাম, আর 1 বাই 1 1, তাহলে এটা 1,
আর যদি থিটা বাই থিটা থাকে, আরেকটা নোট লিখে আজকে আমরা কার্যক্রম শেষ করবো মাই স্টুডেন্ট। লিমিট থিটা টেন্স টু 0, এবার উল্টা থিটা ডিভাইডেড বাই কত বলো, টেন থিটা। দিস ইজ ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু 0 থিটা সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে কস থিটাকে উপরে উঠিয়ে দাও, লিমিট থিটা টেন্স টু 0 কস থিটা পাশে থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আবার এটাকে আলাদা করো, দিস ইজ ইকুয়াল টু লিমিট থিটা টেন্স টু 0 থিটা বাই সাইন থিটা, আলাদা আলাদা লিমিট লিখতে হবে। এটা হচ্ছে কস থিটা। তাহলে আমরা মাই ডিসিশন কত হচ্ছে, এটা তো আমরা শিখেছি 1, আর এটার মান হচ্ছে 1। দিস ইজ ইকুয়াল টু 1। মাই স্টুডেন্ট, যেটা শুরুতে বলেছিলাম, সহজ জিনিস হয় কখন, সেটা কঠিন জিনিসটাকে প্র্যাকটিস করতে করতে সহজ জিনিস প্রথমে কিন্তু সহজ থাকে না, কঠিন জিনিসটাকে প্র্যাকটিস করতে করতে সহজ করতে হয়। যে প্রমাণগুলো দেখালাম সেগুলো দেখো, সিরিজগুলো সূত্র মনে রাখো। এরপরে আরো কিছু প্রমাণ আছে, ওই প্রমাণগুলো দিয়ে আমরা কি করব, চ্যাপ্টারের আইটেম ভাগ করব। কয়টা আইটেমের অঙ্ক আছে, 5টা 7টা, ওই আইটেম ভাগ করে আমরা পর্যায়ক্রমে সেগুলো আলোচনা করব। মাই স্টুডেন্ট, তোমাদের সুস্থতা কামনা করছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম।